তো আমরা যদি আমাদের উপপাদ্যটা একটু লক্ষ্য করি, দেখো আমাদের 20 নং কি দেয়া আছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এটার মানে কি বোঝানো হচ্ছে, দেখো আমরা একটু প্রশ্নটা এখানে আমরা একটু আঁকি। এই যে একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ, বৃত্তের একই চাপ, ধরে নাও এখানে আমরা বিসি লিখি, এই একই চাপের উপর দণ্ডায়মান মানে এই চাপের উপর দাঁড়াতে হবে কাকে, একটা কেন্দ্রস্থ কোণকে। এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তোমরা আগেই জানো, বেসিক ক্লাস আমি এটা আলোচনা করছি কিভাবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ চিনতে হয়। তো এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, সেটা বিসি চাপের উপর দণ্ডায়মান, এবং এই একই চাপের উপর দাঁড়াতে হবে আরেকটা বৃত্তস্থ কোণকে। এটা দেখো, এই যে বৃত্তস্থ কোণ আমরা জানি বৃত্তের পরিধির সাথে একটা বিন্দুতে হয়, তাহলে এই যে এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। এই যে দেখো, এই যে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, হ্যাঁ, এটাকে আমি এই বিন্দু দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই দুইটা কোণে কিন্তু একই চাপের উপর দাঁড়ানো, ঠিক আছে? একই চাপ কার উপর দাঁড়ানো? বিসির উপর দাঁড়ানো। কিভাবে বুঝবো আমরা এটা একই চাপের উপর দাঁড়ানো? দেখো, এই যে যে কোণের একটা পা বি এর উপরে আছে এবং আরেকটা পা সি এর উপরে আছে, দেখছো? তাহলে এই কেন্দ্রস্থ কোণটা এই বিসি চাপের উপর দাঁড়ানো আছে। একইভাবে এই যে যে বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণেরও একটা পা বি এর মধ্যে আছে, দেখো, আরেকটা পা দেখো সি এর মধ্যে আছে। তাহলে এই বৃত্তস্থ কোণটাও কিন্তু এই বিসি চাপের উপর দাঁড়ানো আছে। এখন যদি সিচুয়েশনটা এমন হয় যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আছে, বৃত্তস্থ কোণ আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ঘটনাটা কি ঘটে? এই ক্ষেত্রে আমাদের ঘটনাটা এমন ঘটে যে এই কোণটা যা হবে, এই কোণটা যদি হয় আমাদের ধরে নাও 20 ডিগ্রি, যদি আমাদের এই কোণটা মানে বৃত্তস্থ কোণটা 20 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ তার ডাবল হবে, অর্থাৎ এই কোণটা হবে 40 ডিগ্রি। হ্যাঁ, তো এটা একটু মনে রাখো। তাহলে এই দুজন কি সমান? উত্তরটা হচ্ছে না, এই দুজন তো সমান না। তাহলে এই দুজনকে কিভাবে সমান করা যায়? সমান করা যায় আমরা এখানে যদি 40 ডিগ্রি রাখি, তাহলে ওই পাশে যদি আমি সমান দেই, তাহলে এখানে 2 ইন্টু 20 ডিগ্রি দিতে হবে, তাহলে কিন্তু সমান হয়ে যাবে। তাছাড়া কিন্তু যদি আমি এটা লিখি, তাহলে এটা তো ছোট, এটা বড়, তাহলে এই ছোট কোণটাকে এটা সমান হতে হলে এখানে একটা 2 গুণ করতে হবে, ঠিক আছে? তো এই কনসেপ্টটারই আমাদের এখানে লেখা হয়েছে। আমরা এইভাবে লিখি, এই যে এই কোণটাকে মানে আমাদের এই যে এই কেন্দ্রস্থ কোণটাকে, কেন্দ্রস্থ কোণ কিন্তু কেন্দ্রের সাথে হয়, তাহলে আমরা এটা কি লিখতে পারি? কেন্দ্রস্থ কোণ বিওসি সমান 2 বিএসি, এটা লিখতে পারি, ঠিক আছে? এই যে দেখো, এই বিওসি এই কেন্দ্রস্থ কোণটা ইকুয়াল 2, এই যে 2 এই 2 একটু এখানে দিলাম, 2 ইন্টু বিএসি। এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এই প্রশ্নটার মানে হচ্ছে এইটা। তাহলে দেখো তো আমরা বিশেষ নির্বাচনে কি লিখতে পারি? যে আচ্ছা, প্রশ্নটা একটু বুঝি। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ, তো আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ আমরা চিনি, তো সেই ক্ষেত্রে আর আমি এখানে আর বেশি কিছু বললাম না। তো আমরা বিশেষ নির্বাচনে চলে যাই। বিশেষ নির্বাচনে আমরা কি লিখলাম? যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। হ্যাঁ, এটাই লিখছি। এই যে দেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই যে যে বিসি যে আছে, এই বিসি চাপের উপর দণ্ডায়মান মানে বিসি চাপের উপর দাঁড়ায় আছে কে কে? একটা কেন্দ্রস্থ কোণ দাঁড়ায় আছে, এই যে বিওসি, এই কেন্দ্রস্থ কোণটা দাঁড়ায় আছে, এবং এই বিসি চাপের উপর একটা বৃত্তস্থ কোণও দাঁড়ায় আছে বিএসি, এই যে এই কোণটা। আমরা কিন্তু দুইজনেরই পরিচয় দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এটা বিওসি ইকুয়াল 2 ইন্টু বিএসি, এই যে যেটা আমরা এখানে দেখালাম, বিওসি ইকুয়াল 2 ইন্টু বিএসি। হ্যাঁ, ঠিক আছে? এখন এটা যে প্রমাণ করব আমরা কিভাবে, হ্যাঁ, এটা তো আমরা লিখে দিলাম, এটা প্রমাণ করতে হবে, কিন্তু কিভাবে প্রমাণ করব? দেখো, আমাদের কিন্তু প্রমাণ করার জন্য একটা ত্রিভুজের সাহায্য নিতে হবে। হ্যাঁ, কারণ ত্রিভুজ ছাড়া কিন্তু তোমরা যে বৃত্তের জ্যামিতিগুলা দেখবা, ত্রিভুজ নিয়ে কিন্তু এগুলা ব্যাখ্যা করা হয়েছে। মানে ত্রিভুজ ছাড়া কিন্তু আমরা এই প্রমাণটা করতে পারবো না। এখানে আমি এই বিষয়টা একটু মুছে দিই, মানে এই ডিগ্রিগুলা। দেখো, ত্রিভুজ বানাতে হলেও কিন্তু আমাদের একটা সিম্পল ব্যাপার করতে হবে, সেটা হচ্ছে এই বিন্দুর মাঝখান দিয়ে একটা রেখা টেনে দিই, এরকম ও বিন্দু দিয়ে যেন যায়, আর রেখাটার নাম দিলাম আমরা এডি। হ্যাঁ,
তাহলে আমরা এখানে কি লিখছি দেখো তো, ও বিন্দুগামী একটি রেখা এডি আর এই যে, তাহলে কিন্তু আমাদের ত্রিভুজ হয়ে গেল। দেখো এই যে ও এ বি, এটা হচ্ছে একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হলো ও এ সি, এটার একটা ত্রিভুজ হয়ে গেল। তো তো আমাদের এখানে কিন্তু ত্রিভুজ হয়ে গেছে, হ্যাঁ, দুইটা ত্রিভুজ হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে প্রমাণ করব? তো এটা প্রমাণ করার জন্য কিন্তু আমাদের একটা বিষয় জানতে হবে। এটা আমি একটু দেখাই এখানে, যে দেখো আচ্ছা, আমরা যদি প্রশ্ন করি, একটু বেসিক বিষয়টা আলোচনা করে দিই যাতে এই ব্যাপারটা একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে পারো। তো দেখো আমি যদি প্রশ্ন করি যে একটা সরল রেখা, তাই না, এই সরল রেখাটা ধরে নাও এ ও বি, এটা একটা সরল রেখা। আমি যদি প্রশ্ন করি এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে একটা সরল রেখা, নিশ্চয়ই তোমরা জানো এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ তৈরি করে, তাই না? এখন আমাদের দেখো, আমি এই 180 ডিগ্রি এখানে একটু করে রাখি, মুছায় রাখি, ঠিক আছে। আর আমি যদি বলি ত্রিভুজের 3 কোণের যোগফল কত, এই কোণ এই কোণ এই কোণ, এই 3টা কোণের যোগফল কত, তাহলেও কিন্তু তোমরা জানো এটাও 180 ডিগ্রি হবে, তাই না? ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। এখন এটা আমরা কেন বলতেছি দেখো তো, আমরা একটা ব্যাপার একটু খেয়াল করি, যে ধরে নাও আমাদের এই যে এখানে এতটুকু কোণ, হ্যাঁ, এই যে এখানে একটা কোণ, ধরে নাও এই কোণটার পরিমাণ 100 ডিগ্রি। কত ডিগ্রি? 100, আচ্ছা সরি একটু কম ধরে নেই। ধরে নাও আমাদের এই কোণের পরিমাণটা, মানে এই যে এই পাশের কোণটা হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 80 ডিগ্রি। এখন আমি যদি প্রশ্ন করি তোমাদের ভিতরের এই কোণটা কত, এই যে এতটুকু, তাহলে নিশ্চয়ই তোমরা বলবে এটা 100 ডিগ্রি, তাই না? এটাকে 100 ডিগ্রি বলবে না? এখন আমি যদি এখানে একটা ত্রিভুজ এঁকে ফেলি, খেয়াল করো, ঠিক আছে, এখন এটা নাম দিলাম আমি সি, ও সি এ, এই ত্রিভুজ লিখলাম। এখন তোমরা তো জানো এই 3 কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখন আমি যদি বলি এই যে এই কোণটা তো 100 ডিগ্রি, তাহলে এই দুই কোণের যোগফল কত হবে, মানে এইটাকে এবং এইটাকে, মানে এ কোণ আর এই সি কোণকে যোগ করলে ফলাফল কত ডিগ্রি হবে? তোমরা নিশ্চয়ই বলবে এখানে 80 ডিগ্রি হবে, এই দুইটাকে যোগফল। হ্যাঁ, কিভাবে? কারণ এই 3 কোণের যোগফল যেহেতু 180, এর মধ্যে 100 চলে গেছে, এটা চলে গেছে, তাহলে এই কোণ এবং এই কোণের যোগফল হচ্ছে কত? এটা হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে এই দুই কোণের যোগফল হচ্ছে 80 ডিগ্রি। আমরা এখন দেখো তো আরেকটা বিষয় কি বুঝতে পারি কিনা, যে এইখানের ভিতরের এই দুইটা কোণ কার সমান হয়েছে? দেখো বাহিরের এই কোণের সমান হয়েছে। কি বলতেছে? এই ত্রিভুজের ভিতরের দুইটা কোণের যোগফল হবে ওই সরল রেখার বাহিরের, মানে ওই ত্রিভুজের বাহিরের কোণের সমান। হ্যাঁ, আমাদের যে কাজটা করব প্রমাণের মধ্যে, এই যে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণটা বড়, তো আমাদের এই কেন্দ্রস্থ কোণের সাথে এই কোণের সম্পর্ক দেখাবো, মানে হচ্ছে এই এই বৃত্তস্থ কোণের সম্পর্ক দেখাবো, তাই না? মানে আমি সম্পর্ক দেখাবো বি ও সি এর সাথে বি এ সি এর, এটা সম্পর্ক দেখাবো, এবং দ্বিগুণ এটা দেখাবো, তাই তো। তো এখন সম্পর্ক দেখানোর জন্য আমরা এই কোণটাকে যেহেতু দুইটা ভাগে ভাগ করে নিছি, যে একটা কোণ, মানে আমরা বি ও সি কোণটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বি ও ডি এই কোণে ভাগ করছি, আরেকটা হচ্ছে সি ও ডি। একইভাবে আমি এই এ কোণটাকেও কিন্তু ভাগ করছি বি এ ও, এটা ভাগ করছি সি এ ও। তো আমরা এখন দুইটা ভাগ নিয়ে কাজ করব না, আমরা যে কোনো একটা ভাগ নিয়ে কাজ করব। ধরে নাও আমি মানে আমি 1 নম্বর ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আমাদের প্ল্যান থাকবে একটা অংশ নিয়ে কাজ করা, তাহলে আমাদের প্ল্যান হচ্ছে এই যে এই পাশের অংশটা নিয়ে কাজ করা 1 নং। তো এই যে এরকম, এটা বি, এটা এ, এটা ও, এটা ডি, ঠিক আছে। তো আমরা এইটা নিয়ে কাজ করব, এই যে এই ত্রিভুজটা এবং এই বাহিরের ব্যাপারটা। তো আমরা একটু আগে কি শিখছিলাম, যে আমরা লিখতে পারি না যে ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, যেহেতু ত্রিভুজ এ বি ও, ত্রিভুজ এ বি ও এর বহিঃস্থ, ত্রিভুজ এ ও বি এর বহিঃস্থ কোণ হচ্ছে কি? বিওডি, বিওডি। এই কোণটা কার সমান হবে? এটা হচ্ছে ও এ বি, এই কোণ, এই যে বাইরের এই কোণটা একটু আগে যে দেখালাম, এই বাইরের কোণটা এই ভিতরের এই দুইটা কোণের যোগফলের সমান হবে।
তার পাশের কোণটা ছাড়া। হ্যাঁ, এটা মনে রেখো, যে পাশের কোণটা ছাড়া অপর দুই কোণের যোগফলের সমান হবে। অর্থাৎ বিওডি ইকুয়াল কি লিখতে পারি, একটা হচ্ছে বিএও লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে এই যে এই কোণটা প্রকাশ করার জন্য তাহলে লিখলাম বিএও প্লাস এ বিও, তখন এই কোণটাও লিখতে পারি এ বিও। এখন এটা কেন লিখতে পারছি, এখানে আমাদের একটা কিন্তু কন্ডিশন আছে। যদি আমি এটা বুঝাই ফেলছি, কিন্তু এখানে যে কন্ডিশনটা কাজ করছে সেটা হচ্ছে ত্রিভুজের, হ্যাঁ, ত্রিভুজের বহিস্থ কোণটা অন্তস্থ, মানে এই যে ত্রিভুজের বাহিরের কোণটা, এটা তো বাহিরের কোণ, এটা ত্রিভুজের বাহিরে না, এই বাহিরের কোণটা অন্তস্থ মানে ত্রিভুজের ভিতরের অন্তস্থ বিপরীত, মানে এটার বাহিরের বিপরীত মানে হলো এই কোণটার কথা বলা হয়েছে এবং এই কোণটার কথা বলা হয়েছে, এই বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এখানে এই শর্তটা লিখতে হবে। তো আমরা এখানে লিখে দিই, দেখো সাইড নোটে লিখতে পারি যে যেহেতু ত্রিভুজের, আমি এখানে লিখতেছি, যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ, হ্যাঁ, অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে, সমষ্টির সমান। আচ্ছা, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা কিন্তু একটা সম্পর্ক পেয়ে ফেলছি। আমরা আসলে কি করতে চেষ্টা করতেছি, আমরা আসলে এই যে এই কোণটার সাথে, হ্যাঁ, এই এতটুকু কোণের সাথে এই কোণের সম্পর্কটা নেওয়ার চেষ্টা করতেছি, যে এই কোণটা। ঠিক আছে, কারণ আমাদের মূলত তাহলে এই পাশের কোণের সাথে ওই পাশের কোণের সম্পর্ক নিয়ে যোগ করে দিলেই হবে। আমি একটু পরে ব্যাপারটা বলবো। দেখো এখন শুধু এতটুকু বুঝতে থাকি। আমরা একটা ত্রিভুজ যদি নেই, এরকম একটা ত্রিভুজ নেই, তাহলে আমি যদি বলে দেই এই ত্রিভুজের এই কোণটা যত, মানে ধরে নাও এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি এবং ওই কোণটাও 40 ডিগ্রি, যদি ঘটনাটা এমন হয়, তাহলে এই ত্রিভুজের যেহেতু দুইটা কোণ সমান হয়ে গেছে, তাহলে মনে রাখবা এই ত্রিভুজের দুইটা বাহুও সমান। মানে এইখানে কিন্তু এই যে এই বাহুটা কিন্তু ছাড়া এই দুই বাহু সমান হবে, এই যে এইটা সমান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যদি আমি এটাকে নামকরণ করি এবিসি, তাহলে এই ত্রিভুজের এ বি আর এসি সমান হবে। কারণ যদি দুইটা কোণ সমান হয়, ওই ত্রিভুজের দুইটা বাহু সমান হবে। কোন বাহু দুইটা সমান হবে, যেই বাহু দুইটা আসলে মিলিত হবে কোণের থেকে। এই যে দেখো এই কোণ থেকে কিন্তু এই যে এখানে এবং এই কোণ থেকে কিন্তু এখানে গিয়ে মিলিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আবার ঘটনাটাকে উল্টা ভাবে আসতে পারে। আমরা যদি বলি যে এই ত্রিভুজের, আমি যদি এটা বলে দেই এই ত্রিভুজের দুইটা বাহু সমান, হ্যাঁ, যদি এমনিও বলি এই ত্রিভুজের দুইটা বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা, তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজের দুইটা কোণ সমান, এটা বলতে পারবো। ঠিক আছে, তো এই শর্ত অনুযায়ী দেখো এইখানেও কিন্তু এমন একটা ঘটনা আছে, এই ত্রিভুজের দুইটা বাহু সমান। আমরা দেখি এই ত্রিভুজের দুইটা বাহু, কোন দুইটা বাহু সমান, এই দুইটা বের করতে পারি কিনা। দেখো এই ত্রিভুজের কিন্তু এই যে এ ও এবং বিও এই দুইটা বাহু সমান। কেন সমান? কারণ এই দুইটা বাহু আসলে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক না? দেখো তো আমি যদি এইভাবে লিখি, এই যে এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ এদিকে যত, ঠিক না, এখান থেকে এইদিকেও কিন্তু তত, এইদিকেও তত। তাহলে আমি কি বলতে পারি না এই বাহুটা আর এই বাহুটা সমান? হ্যাঁ, তাহলে যদি আমাদের এটা ত্রিভুজ হয়ে যায়, তারপরও তো এই দুইটা বাহু আসলে কি সমান। তাহলে আমরা এটা বলতে পারি না যে, আমরা লিখতে পারি কি ত্রিভুজ এ বি ও এ, এই যে এ বি ও এই ত্রিভুজে কোন দুইটা বাহু সমান, সেটা হচ্ছে এ ও সমান বিও, এই বাহুটা সমান এ ও সমান বিও। কেন সমান হয়েছে? কারণ এই দুইটা বাহু আসলে একই বৃত্তের, মানে এই বৃত্তেরই ব্যাসার্ধ। এটাও যেমন এই বৃত্তের ব্যাসার্ধ, এই বিওটাও এই বৃত্তেরই ব্যাসার্ধ। তাহলে আমরা পাশে লিখতে পারি কেন সমান হইল, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, যদি বাহু সমান হয়ে যায় তাহলে ওই ত্রিভুজের দুইটা কোণও সমান হবে। তাহলে আমরা কি করতে পারি, দুইটা কোণকে সমান দেখাতে পারি। তাই আমরা এখানে লিখবো তাই, যেহেতু দুইটা বাহু সমান হয়ে গেছে তাই দুইটা কোণ সমান। কোন কোন দুইটা সমান?
দেখো একটা কোণ হচ্ছে BAO। আমি বলছিলাম না কোন কোন দুইটা সমান হবে, যে এই যে যে বাহুটা আছে, হ্যাঁ, যে দুইটা বাহু যে জায়গায় মিলিত হয়েছে এই দুইটা বাহু সমান না? তাহলে এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান না, কারণ এই বাহুটা মিলিত হয়েছে না এই বিন্দুতে, এইভাবে আইসা এইভাবে আইসা। তাহলে এই কোণটা ছাড়া, মানে এই যে এই কোণটা ছাড়া বাকি দুই কোণ সমান হয়ে যাবে, ঠিক না? তাহলে বাকি দুইটা কোণের নাম কি হবে? একটা হচ্ছে BAO কোণ। তাহলে আমি লিখতে পারি তাই কোণ BAO সমান আরেকটা কোণও সমান হবে, সেটা হচ্ছে কি ABO, এই কোণটা, তাই তো? তাহলে লিখতে পারি সমান ABO, তাই তো? এই দুইটা কোণ সমান হয়েছে, মানে আমাদের এই A কোণ আর এখানকার B কোণ, এই দুইটা কোণ সমান হয়েছে, BAO আর ABO, তাই তো? এখন এই সমান হওয়াতে আমাদের লাভ কি হয়েছে দেখো, এই যে যে আমরা লিখছিলাম এটাকে এখন কাজে লাগাবো। আচ্ছা, সুতরাং আমরা সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাং এই যে এইটা আগে লিখবো, সুতরাং দিয়ে লিখবো কি BOD। আচ্ছা, এই জ্যামিতি যে একেবারে হুবহু বইয়ের মতো হতে হবে এমন কোনো কথা নাই, আমাদের লজিক্যালি হলেই হয়েছে, ঠিক আছে? আমরা BOD সমান সমান এটাকে লিখি, এই লাইনটা BAO প্লাস ABO। এখন আমাদের উদ্দেশ্য কি ছিল মনে আছে? আমাদের উদ্দেশ্যটা, আমাদের উদ্দেশ্যটা ছিল এই যে যে এই কোণটা BOD, এই কোণটার সাথে আমাদের এই কোণটাকে সম্পর্ক করানো, মানে BAO এর BOD এর সাথে আমাদের BAO এর সম্পর্ক করাবো। তাহলে দেখো তো, এইখানে এই লাইনটা একটু যদি লক্ষ্য করি, আমরা লিখতে পারি না BOD, আমাদের এখানে কিন্তু BAO আছে আর এখানে আছে ABO। এখন আমাদের কিন্তু সম্পর্ক BOD এর সাথে BAO এর সম্পর্ক করাবো, তাহলে আমি লিখি কোণ BAO, এটা তো থাকবে। তো আমরা কিন্তু এখন এই যে ABO টাকে চেঞ্জ করব, কার মাধ্যমে? দেখো BAO আর ABO কিন্তু সমান, দেখো তাহলে আমি এই ABO এর জায়গায় লিখতে পারি কি BAO সাইড নোট হিসাবে এটা লিখে দিতে পারো, যে এখানে এই কথাটার এই এতটুকু অংশ এখানে লিখে দিতে পারো। তাহলে দেখো তো এখানে কয়টা BAO হচ্ছে, BOD সমান সমান এখানে BAO আর এখানেও BAO, তাহলে কয়টা BAO হয়? 2BAO। দেখো আমাদের কাজ শেষ। আমি বলছিলাম না এইখানে আমি কোনটাকে শিফট করব, এই কোনটাকে এখানে, মানে এই দুইটা তো সমান, তাহলে এইটা দিয়ে আমি প্রকাশ করব, ঠিক আছে? এই যে দেখো BAO লিখে দিলাম। এখন BOD মানে এই পাশটা এটা সমান হয়ে গেছে, এটাকে আমরা 1 নং সমীকরণ দিই, ঠিক আছে? তোমরা ধাপও দিতে পারো, সমীকরণ আকারে আমি লিখলাম, কোনো অসুবিধা নেই, এটা লিখলেই হবে। এখন দেখো তো এই পাশটা আমরা বুঝতে পারছি কিনা। এখন আমি তো এই অর্ধেক অংশটা করলাম, এই যে এই পাশটা দিয়ে করছি, তাই না? এখন এই পাশে করলেও কিন্তু একই ঘটনা হবে, যেহেতু আমাদের বৃত্ত একটাই এবং বৃত্তের এই পাশটা আর এই পাশটার মধ্যে ঘটনা প্রায় একই, তো এই পাশে যা ঘটবে এই পাশে তো তাই ঘটবে, ঠিক না? তাহলে আমরা যদি লিখি COD এর জন্য কি ঘটনা ঘটবে তোমরা অলরেডি মনে হয় বুঝে গেছো। তাহলে আমরা এখানে একটা কথা লিখতে পারি, একইভাবে 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 আমরা কোন কোনটাকে নিব? এই যে COD এটা নিব। একইভাবে কোন COD ইকুয়াল কি লেখা যায়? COD ইকুয়াল লেখা যায়, যেহেতু এইটা নিব, এইটার জন্য যেহেতু এই পাশের কোণটা আসছে, তাহলে ওই পাশের এই কোণটার জন্য এই পাশের কোণটা আসবে 2 দিয়ে, এরকম এটার মতো 2 দিয়ে এটা আসবে। তাহলে এখানে কি লিখতে পারি? 2CAO, এটা লিখতে পারি। দেখো তো বুঝতে পারছো কিনা? এখন এই দুইটাকে যোগ করে দিলেই তো আমাদের এই পুরা কোণটা তৈরি হয়ে যাবে। দেখো আমরা লিখি এটাকে 2 নং দেই, ঠিক আছে? তাহলে দেখো 1 ও 2 যোগ করে, তাহলে 1 আর 2 যোগ করলে কি হয়? এই যে এই 1 নম্বর সমীকরণের সাথে এই 2 নম্বর সমীকরণটাকে যোগ করতেছি, ঠিক আছে? তাহলে যোগের নিয়মটা কি আসলে? সমীকরণের বাম পাশের গুলা বাম পাশে যোগ করব আর ডান পাশের গুলা ডান পাশে যোগ করব, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? কোণ BOD প্লাস কোণ COD ইকুয়াল এই যে বাম পাশের গুলা লিখলাম না যোগ দিয়ে, এরপর ডান পাশের গুলা লিখবো 2BAO প্লাস 2 কোণ
CAO, হ্যাঁ এই যে এটা, এই যে লিখে দিলাম। এখন দেখো তো BOD আর COD মিললে পুরা কোণটা তৈরি হয়ে যাবে। BOD COD যোগ করলে এই পুরা কোণটা তৈরি হবে। অর্থাৎ এটাকে আমরা বা দিয়ে লিখতে পারি, এই দুইটার যোগের ক্ষেত্রে কি লিখবো, BOC, এই যে লিখলাম দেখো BOC ইকুয়াল, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, নিলাম 2 কমন, তাহলে লেখা যায় BAO প্লাস 2, সরি 2 না, কোণ CAO। ঠিক আছে, এটা লেখা যায়। তাহলে এই দুইটা কোণ যোগ করলে, এই যে দেখো তো BAO আর CAO এই দুইটা মিললে আসলে মানে যোগ করলে এই পুরা কোণটা হয় না, BAO C কোণটা তৈরি হয়। এই ছোট ছোট দুইটা কোণ নিয়ে এই একটা বড় কোণ তৈরি হবে, কোণটার নাম হচ্ছে BAC কোণ। ঠিক আছে, তাহলে সুতরাং লিখতে পারি কোণ BOC ইকুয়াল টু, এই দুটোর যোগফলকে লেখা যায় BAC। এই তো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কি কোণ, কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণকে 2 গুণ করলে কেন্দ্রস্থ কোণের সমান হয়ে যাবে। এই তো হয়ে গেছে, প্রমাণিত। ঠিক আছে, এই যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডাবল, 2 গুণ। এই বিষয়টা মাথায় রেখো, হ্যাঁ, এটা দিয়ে MCকিউ আসে। তো এই তো, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।